আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিরিং কিরিং করে ফোনের রিং বেজে উঠল। স্পর্শ ল্যাপটপে কাজ করছে। অনেকক্ষণ ফোন বাজার পর এক্সিকিউটিভ চেয়ারটা ঘুরিয়ে ফোন রিসিভ করলো স্পর্শ। ওপাশ থেকে কেউ একজন বলল, নেটা স্পিটিরাস হোটেলে যাবে, রুম নাম্বার 201। সেই রুমেই তার নারী পাচার আর চোরাকারবারের শেয়ার ব্যবসায়ীদের সাথে মিটিং আছে। স্পর্শ ফোন নামিয়ে শয়তানি হাসি হাসল। সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ হোটেলের বয়কে ফোন দিয়ে শুধু বলল, রুম নাম্বার 201। খুব যে বড়সড় আর নামি দামি হোটেল তাও না, আসলে বড়সড় আর নামি দামি হোটেলই 4 লাখ সাংবাদিকদের চোখ থাকে। তাই পৃথ্বীরাজ হোটেলটাই বেছে নিয়ে কয়েকজন লোক নিয়ে ঢুকে পড়লেন ঢাকার এক ক্ষমতাশালী নেতা। প্রায় 3 ঘন্টা পর হোটেল থেকে বেরিয়ে গেলেন। নেতা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্পর্শ গাড়ি ড্রাইভ করে হোটেল পৃথ্বীরাজের সামনে এলো। তার পাশে তার প্রাণপ্রিয় বন্ধু শাওন বসে আছে। হোটেল বয় হোটেলের বাইরে বেরিয়ে এলো। দুজনেই গাড়ি থেকে নেমে হোটেল বয়ের সামনে দাঁড়ালো। স্পর্শ হোটেল বয়ের উদ্দেশ্যে বলল, সবকিছু ঠিকঠাক? হোটেল বয় দুষ্টু হেসে বলল, এমন জায়গায় ক্যামেরা ফিট করেছি যে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে আর শোনাও যাচ্ছে। ক্যামেরায় তাদের লেনদেনের ভিডিও খুব সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। হোটেল বয় একটু মুচকি হেসে আবারও বলল, স্যার এভাবে বললেন, আমি তো মনে করেছিলাম নেতা মনে হয় তার গার্লফ্রেন্ডের নিয়ে হোটেলে আসবেন আর আমি কোনো হট ভিডিও দেখতে পারবো, আর তার সাথে আপনারাও। শাওন এগিয়ে গিয়ে বলল, এইসব দেখার খুব শখ নাকি তোমার? স্পর্শ শাওনকে বাধা দিয়ে হাসলো। হোটেল বয়কে চোখের আর হাতের ইশারায় কিছু একটা বের করতে বলল। হোটেল বয় পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করতে গিয়ে 2টো পেন ড্রাইভই বেরিয়ে এলো। হোটেল বয় একটা পেন ড্রাইভ সঙ্গে সঙ্গে এক হাতের মুঠোয় লুকিয়ে ফেললো। স্পর্শ ভুরু কুচকালো, সঙ্গে সঙ্গে আবার মুচকি হাসলো। চতুর জার্নালিস্টের চোখকে কি এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব? হোটেল বয় অন্য হাতে স্পর্শের দিকে পেনড্রাইভটা এগিয়ে দিল। স্পর্শ পেনড্রাইভটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিল। শাওন মোটা অঙ্কের এক বান্ডিল টাকা হোটেল বয়ের দিকে এগিয়ে দিতেই হোটেল বয় আশেপাশে তাকিয়ে সঙ্গে সঙ্গে টাকাটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। স্পর্শ আর শাওন গাড়ি নিয়ে চলে গেল। তারা চলে যাওয়ার পর হোটেল বয় তার ফোন বের করে কাউকে ফোন দিয়ে বলল, আমি হোটেলের বাইরে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কিছুক্ষণ পর স্কুটি চালিয়ে মাথায় হেলমেট পরে একটা মেয়ে হোটেলের সামনে এসে দাঁড়ালো। মাথার হেলমেটটা খুলে হোটেল বয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়ালো। হোটেল বয় অন্য পেনড্রাইভটা কথার হাতে দিল। কথা কিছু টাকা বের করে হোটেল বয়ের হাতে দিল। হোটেল বয় টাকাগুলো নিয়ে ভুরু কুচকিয়ে বলল, এইটুকু টাকা? কথা হোটেল বয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আমার কাছে এই টাকাগুলোই ছিল, আমি বসের থেকে টাকা নিয়ে পরে তোমাকে পাঠিয়ে দিব। হোটেল বয় বলল, আচ্ছা ঠিক আছে, কাজটা কিন্তু ওনাদের ছিল। আমি টাকার জন্য কিন্তু আপনাকে ফোন করে জানিয়েছি, মনে করে টাকাটা পাঠিয়ে দিবেন, না হলে আর কোনো খবর দিব না কিন্তু। কথা ভুরু কুচকে একটু তীক্ষ্ণ স্বরে বলল, আমার দ্বারা কখনো কি ঠকেছো তুমি? হোটেল বয় মাথা নুইয়ে বলল, না। কথা তীক্ষ্ণ স্বরেই বলল, তাহলে এত কথা বলছো কেন? হোটেল বয় মাথা নিচু করে বলল, আচ্ছা ঠিক আছে। কথা মাথায় হেলমেট পরে স্কুটি নিয়ে চলে গেল। স্পর্শ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। স্পর্শ আবার গাড়িতে গিয়ে বসলো। গাড়ি ড্রাইভ করতে করতে স্পর্শ শাওনকে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? শাওন বলল, 16 নিউজ টিভির রিপোর্টার সানজিদা মাহমুদ, ডাকনাম কথা। খুব ভালো রিপোর্টার, বলতে গেলে এই রিপোর্টারের জন্যই 16 নিউজ টিভি এখনো দাঁড়িয়ে আছে। স্পর্শ তাচ্ছিলের হাসি হেসে বলল, একটা চোর রিপোর্টারের জন্য একটা নিউজ টিভি কি করে দাঁড়িয়ে থাকতে পারে? শাওন ভুরু কুচকে বলল, চোর রিপোর্টার? স্পর্শ জোর গলায় বলল, হ্যাঁ চোরই তো। এই খবরটা আমার কাছে এসেছিল, আমি প্ল্যান করে সব কিছু রেডি করলাম, আর ও কিছু টাকা দিয়ে আমার নিউজ নিজের বলে তার ওই নিউজ টিভিতে চালিয়ে দেবে। শাওন হেসে বলল, এটাই তো সাংবাদিকদের কাজ। এই কাজে কেউ কারোর কথা চিন্তা করে না, প্রতিযোগিতায় সবাই এগিয়ে থাকতে চায়। স্পর্শ শাওনের দিকে আর চোখে তাকিয়ে বলল, এটাকে প্রতিযোগিতা বলে না, চুরি বলে। শাওন হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই।
বর্তমানে নাম্বার 1-এ থাকা সত্য নিউজ টিভির প্রতিষ্ঠাতা আনাফ শাহরিয়ারের একমাত্র ছেলে আর শাহরিয়ার স্পর্শ মাত্র 2 মাস হয়েছে নিউ ইয়র্ক থেকে এসেছে। নিউ ইয়র্কে বিদেশি সংবাদদাতা হিসেবে কাজ করত আর ওখানকার সব তথ্য দিয়ে বাবার টিভি চ্যানেলও প্রেরণ করত। সবসময় খুব তীক্ষ্ণ চতুর্বুদ্ধি নিয়ে চলে। কথা 16 নিউজ টিভির প্রতিষ্ঠাতা নাদিম সাহেবের সামনে বসে আছে। কথা নাদিম সাহেবের দিকে পেনড্রাইভটা এগিয়ে দিয়ে বলল, সত্য টিভির আগে এই নিউজটা আমাদের চ্যানেলে পাবলিশ করতে হবে, তাহলে আমরা ওদের সাথে পাল্লা দিতে পারবো। নাদিম সাহেব পেনড্রাইভটা হাতে নিয়ে খুশি হয়ে বলল, এটা হবে কালকে আমাদের ব্রেকিং নিউজ। আমি তোমার উপর খুব খুশি। কথা খুশি হলো। নাদিম সাহেব কথার দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, এই টাকাগুলো হোটেল বয়কে দিয়ে বাড়িতে চলে যাও, রাত হয়ে গেছে। কথা মাথা নেড়ে পড়ল। এই কথা বলে কথা স্কুটি নিয়ে চলে গেল। হোটেল বয়কে টাকা দিয়ে কথার স্কুটি সোজা তার বাড়ির সামনে এসে থামলো। দোতলা বিশাল বড় বাড়ি। বাড়িটা মূলত কথার দাদা জমির মাহমুদ ওনার হাতে করা, আর জায়গাটা ওনার বাবার কেনা ছিল। বাবার জায়গায় জমির মাহমুদ সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে এই বাড়িটা করেছেন। চাইলে ছোট একটা বাড়ি করে অন্য সম্পদ কিনতে পারতেন, কিন্তু জমির মাহমুদের স্ত্রী রাহেলা বেগমের ইচ্ছে ছিল বড় একটা বাড়ি, আর তাছাড়া নিজেরও ইচ্ছে ছিল নিজের বাবার জায়গায় বড় একটা বাড়ি বানিয়ে 3 ছেলেকে নিয়ে একান্নবর্তী পরিবার গড়ে তুলবেন। তাই এই বাড়ি আর ছোট একটা ব্যবসা ছাড়া আর কোনো সম্পদ নেই তার। জমির সাহেবের কারণেই এখনো পর্যন্ত একান্নবর্তী পরিবারটা টিকে আছে। শক্ত হাতে তিনি পরিবারটা এখনো সামলাচ্ছেন। 3 ছেলে, কোনো মেয়ে নেই। ছেলের বোদের মেয়ের মতো দেখেন জমির সাহেব। আর রাহেলা বেগম প্রতিদিন পরম আদর, কঠোর শাসন, হাসি, আনন্দ, কিছুটা কলহের মধ্যেই কেটে যায় এই একান্নবর্তী পরিবারের দিনগুলো। জমির সাহেবের সাফ সাফ কথা, আমি মারা যাওয়ার পর তোমরা যার যার মতো আলাদা হয়ে যেও, কিন্তু আমি বেঁচে থাকতে নয়। জমির মাহমুদের বড় ছেলে আকরাম মাহমুদ, ওনার স্ত্রী আফিফা বেগম, তার 1 ছেলে 1 মেয়ে। ছেলে সাজ্জাদ মাহমুদ বড় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। মেয়ে সঞ্জিতা মাহমুদ কথা জার্নালিস্ট হয়ে চাকরি করছে। মেজ ছেলে আজিম মাহমুদ, ওনার স্ত্রী সায়রা বেগম, 2 ছেলে। বড় ছেলে সাজিদ মাহমুদ স্কলারশিপে জার্মানি গেছে, আর ছোট ছেলে সাদিত মাহমুদ ক্লাস 10-এ পড়ে। জমির মাহমুদের ছোট ছেলে আরিফ মাহমুদ এখনো বিয়ে করেননি, খুব ভালো গান করতেন। সেই সূত্রে এক গায়িকার সাথে সম্পর্ক হয়েছিল। সম্পর্ক থাকাকালীনই সুইজারল্যান্ড চলে গিয়েছিলেন, কিন্তু তার ওই প্রেমিকা মনে করেছিলেন আরিফ তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। সুইজারল্যান্ড থেকে ফিরে এসে দেখেন প্রেমিকার বিয়ে হয়ে গেছে। চাইলেই পারতেন বিয়ের পরও প্রেমিকাকে নিজের কাছে নিয়ে আসতে, কারণ তার প্রেমিকা যখন জানতে পারে আরিফ তাকে ধোঁকা দেয়নি, তখন নিজের পায়ে হেঁটে স্বামী সন্তান ফেলে চলে এসেছিল আরিফের কাছে। কিন্তু তিনি প্রেমিকাকে গ্রহণ করেননি, একটা অবুঝ ছেলেকে মাহারা করতে চায়নি, তাই নিজের উপর নিজেই রাগ করে আবার চলে গেল সুইজারল্যান্ডে। অনেক বলে কেউ তাকে বিয়ে করাতে পারেননি। জমির মাহমুদ বড় ছেলে আর মেজে ছেলেকে দিয়েছেন নিজের পুরনো ব্যবসা দেখাশোনা করতে। ব্যবসা থেকে সেই রকম আহামরি কোনো টাকা আসে এমন না, কিন্তু সে ব্যবসার রোজগার দিয়ে এই একান্নবর্তী মধ্যবিত্ত পরিবারটা খুব সুন্দরভাবেই চলে যায়। মাস শেষে বাড়ির ছোট ছেলে আরিফ মাহমুদও টাকা পাঠাতে চান, কিন্তু জমির মাহমুদ রাগ করে ছোট ছেলের কাছ থেকে একটা টাকাও নেন না। ছেলেকে অনেক বুঝিয়েছেন বিয়ে করার জন্য, অনেক সুন্দরী পাত্রীও দেখেছিলেন, কিন্তু ছেলে বাবার কথা শুনেনি আর দেশেই আসেনি। এরপর থেকে ছেলের একটা টাকাও নেন না পরিবারের জন্য। জমির মাহমুদ সাফ সাফ করে বলে দিয়েছেন, যেদিন তুমি সহ তোমার বউ বাচ্চা এই পরিবারে থাকবে, খাবে দাবে, সেদিন থেকে তুমি এই পরিবারের দায়িত্ব নিতে পারবে। মাঝে মাঝে ফোনে 2-1টা কথা বলেন ছেলের সাথে, তাও খুব গম্ভীর কণ্ঠে। কিন্তু বাবা টাকা না নিলেও আরিফ মাহমুদ লুকিয়ে মায়ের জন্য টাকা পাঠায়, ভাই ভাবিদের জন্য উপহার আর তাদের ছেলে মেয়েদের জন্য হাত খরচের টাকা, দামি ফোন আর বিভিন্ন উপহার পাঠায়। কথা বাড়িতে ঢুকে সোজা দাদা দাদির রুমে চলে গেল। ওখানে চাচাতো ভাই সাদিত আর তার বড় ভাই সাজ্জাত ছিল। কথা দাদুকে জড়িয়ে ধরে বলল, জানো দাদু, আজ খুব বড় একটা নিউজ হাতে পেয়েছি, আর সেটা বসের হাতে দিয়ে এসেছি। কথা অভিনয়ের ভঙ্গিতে দেখিয়ে বলল, কাল আমাদের চ্যানেলে এটা হবে ব্রেকিং নিউজ। সাদিত এগিয়ে গিয়ে বলল, কি নিউজ রে আপু? কথা বলতে গিয়েও বলল না। কথা সাদিতকে বলল, এটা কাল দেখে নিস। সাজ্জাদ বোনকে কাছে বসিয়ে বোনকে ভালো করে দেখে নিয়ে বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছিস? কথা হেসে বলল, আরে ভাইয়া, কোথাও ব্যথা পাইনি। সাজ্জাদ ভেঙ্গিয়ে বলল, তাহলে আর কি নিউজ জোগাড় করলে?
একটু হাত পা কেটে তেটে আসতি তাহলে তো টিভির সাথে সাথে বাড়িতে একটু নিউজ চলতো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। জমির সাহেব সাজ্জাদকে ধমকের সুরে বলল, আমার কথাগুলি হাত পা কেটে আসবে কেন? যার মাথায় বুদ্ধি আছে তার হাত পা কেটে আসতে হয় না, নিউজ তার কাছে হেঁটে হেঁটে আসে। এই 2 বছর যাবৎ আমার সাহসী নাতনি সাংবাদিকতার কাজ করছে, কোনোদিন দেখেছিস হাত পা কেটে আসতে বা কোনো ব্যথা পেতে? কথা সাজ্জাদ আর সাদিত একে অপরের দিকে তাকিয়ে হাসল। কথা অনেকবারই ব্যথা পেয়েছে এসেছে, কিন্তু তাদের মা আর তারা 3 জন ছাড়া বাড়ির বড়দের কেউ তা জানে না, লুকিয়ে রেখেছে তাদের কাছ থেকে। কথা এ বাড়ির একমাত্র মেয়ে। জমির মাহমুদের নিজের কোনো বোন ছিল না, তাই চেয়েছিলেন নিজের একটা মেয়ে হোক, কিন্তু একটা মেয়ে হলো না, 3 ছেলে হলো। বড় ছেলের ঘরে যখন মেয়ে হলো তখন তিনি খুব খুশি হয়েছিলেন। জন্মের পর কথার নাম রাখা হয়েছিল সঞ্জিতা মাহমুদ। আরিফ কথার 2 বছরের মাথায় দেশে এসেছিল। কথার মুখে কথার ফুলঝুরি দেখে সে হেসে বলেছিল এই মেয়ের নাম কথা ছাড়া আর কিছুই হতে পারে না। এরপর থেকে সবাই তাকে কথা নামেই ডাকে। আরিফ নিজের মেয়ের মতো কথাকে ভালোবাসে, আর বাড়ির সবাইও কথাকে খুব ভালোবাসে, কিন্তু কথা একমাত্র তার বাবাকে খুব ভয় পায়, কারণ তার বাবা ভালোবাসার পাশাপাশি তাকে খুব শাসনও করে। 2 বছর আগে কথা যখন বলেছে সে জার্নালিস্ট হবে, তখন এই বাড়িতে তাকে নিয়ে ছোটখাটো একটা বিচার সভা বসেছিল। ফোনে ভিডিও কলে তার ছোট চাচা আরিফ আর তার চাচাতো ভাই সাজিদও বিচার সভায় যুক্ত ছিল। জমির সাহেব কথার জার্নালিস্ট হবার ব্যাপারে সবার মতামত নিয়েছেন। কথার বাবা আকরাম মাহমুদ ছাড়া সবারই মত ছিল কথার পক্ষে। জমির সাহেবের নিজেরও মত ছিল, তাই ওই দিন থেকে আজ পর্যন্ত কথা জার্নালিস্ট হয়ে কাজ করছে। কিন্তু জমির সাহেবের একটাই শর্ত ছিল, যেদিন এই সাংবাদিকতা করার কারণে শরীরে কোনো রকম আঁচড় পড়ে সেদিন থেকে সাংবাদিকতা বন্ধ। সেই ভয়ে কথা তার মা সাজ্জাদ আর সাদিতকে ছাড়া আর কাউকে বলেনি তার দুর্গম পথগুলোর কথা। কিছুক্ষণ পর আফিফা বেগম এলেন জমির সাহেবের ঘরে। কথা মাকে জড়িয়ে ধরল আর কানে কানে বলল, মা বাবা কি করছে? আফিফা বেগম শ্বশুরের সামনে নিচু স্বরে বলল, তোর বাবা ঘরে আছে, 9:30টার দিকে জিজ্ঞেস করছিল তুই এসেছিস কিনা। আমি বলেছি এসেছে, বাবার ঘরে আছে। কথা মেয়ের গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী মা। আফিফা বেগম মেয়েকে সহ সাজ্জাদ আর সাদিদের উদ্দেশ্য বলল, হয়েছে হয়েছে, এবার খেতে যা, টেবিলে খাবার দিয়ে এসেছি। সাজ্জাদ সাদিদ তোরাও যা। আফিফা বেগম শ্বশুর আর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, বাবা মা আপনারাও আসুন, টেবিলে খাবার দিয়েছি। সায়রা বেগম টেবিলে খাবার দিচ্ছেন। বাড়িতে এতগুলো মানুষ, এত কাজ, তবুও সারাদিনের জন্য কোনো বুয়া রাখেন না তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত এক বুয়া এসে কাজ করে দিয়ে যায়। বুয়া চলে যাওয়ার পর বাকি কাজ বাড়ির 2 বউ নিজের হাতে করে। 3 রকমের শাক, 5 রকমের ভর্তা, ডাল, একটা মাছের তরকারি, আর গরম গরম ধোয়াটা ভাত টেবিলে সাজানো হয়েছে। সবাই একসাথে বসলো খাবার খেতে। স্পর্শ শাওনকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ির গেটে সামনে এসে হর্ন বাজালো। বাড়ির দারোয়ান হর্ন বাজানোর আগে গেট খুলে দিয়েছে, কিন্তু স্পর্শ তবুও গাড়ির হর্ন বাজালো। প্রতিদিন স্পর্শ বাড়িতে ঢোকার আগে গাড়ির হর্ন বাজায়, সেটা বাড়ির দারোয়ান গেট খোলার আগে হোক বা পরে। দারোয়ান সবসময় ভাবে, ছোট সাহেব বাড়িতে তো ঢোকার আগেই তো আমি বাড়ির গেট খুলে দিই, তো কেন তিনি হর্ন বাজান? বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি। বাড়ির ভিতর আর বাহিরে তাকিয়ে দেখলেই বোঝা যায় অনেক হাইফাই ব্যাপার স্যাপার। বাড়ির প্রতিটা ঘরই লাক্সারি করা। স্পর্শ বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়ল তার বাবা মা সোফায় বসে আছে। দাঁতে দাঁত চেপে ধরল সে। ওই দিক থেকে চোখ সরিয়ে হনহনিয়ে উপরে নিজের রুমে চলে গেল। সুরভি ছেলেকে ডাকতে গেলে আহনাফ শাহরিয়ার তাকে আটকালো। আহনাফ শাহরিয়ার বাড়ির পুরনো চাকর রমিসকে ইশারা দিল। রমিস সঙ্গে সঙ্গে উপরে চলে গেল স্পর্শের রুমে। রমিস উপরে স্পর্শের রুমে গিয়ে দেখে সে জামা কাপড় ছেড়ে বিছানায় বসে ফোন ঘাঁটছে। রমিস ভয়ে ভয়ে বলল, নিচে তোমার বাবা মা বসে আছে তোমার সাথে। বাবা, নিচে তোমার বাবা মা বসে আছে তোমার সাথে খাবার খেতে। কিসের মামা করছো চাচা? তোমাকে না বলেছি আমার সামনে কখনো মামা করবে না? যতটুকু উচ্চস্বরে কথাগুলো বললে নিচে স্পষ্টভাবে কথাগুলো শোনা যাবে, ঠিক ততটাই উচ্চস্বরে কথাগুলো বললে স্পর্শ। রমিস সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিচে থেকে সুরভির চোখ ছলছল করে উঠল। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে মাথা নুইয়ে নিল। স্পর্শ আবারও চিৎকার করে বলল, আমি বাবা ছাড়া আর কারোর সাথে খাবো না। আর তোমাকে তো বলেছিলাম কাউকে বলে দিতে। আমি বাড়িতে থাকাকালীন কেউ যেন আমার সামনে না আসে। কেন আসে আমার সামনে? আমি তো বাড়িতে ঢোকার আগেই গাড়িতে হর্ন দেই। সেটা কি উনি শুনতে পান না? নাকি তুমি ওনাকে বলো না? তোমরা যদি আমার সাথে এরকমই করবে
কেন আমাকে ফিরিয়ে আনলে? চলে যাই আমি একেবারের জন্য? রমেশ কাঁপা কাঁপা গলায় বলল। না বাবা না, তুমি তোমার বাবার কথা চিন্তা করবে না বলো। স্পর্শ আবার উচ্চস্বরে বলল। বাবার জন্যই তো কিছু বলি না চাচা। বাবা নাকি ওনাকে ভালোবাসে। ভালোবাসা? উনি ভালোবাসার মর্ম বুঝে নাকি? বাবা কি করে এখনো ভালোবাসতে পারে ওনাকে? আর কি করে বা এই বাড়িতে আবার ওনাকে ফিরিয়ে আনতে পারে? আমি যদি জানতাম উনি এই বাড়িতে আবার ফিরে এসেছেন, তাহলে কখনোই ফিরে আসতাম না বাংলাদেশে। আর তোমরা ভেবো না আমি আর ফিরে যেতে পারবো না। নেহাতি নিজের দেশ আর বাবার অফিসের কথা চিন্তা করে থেকে যেতে চাইছি, কিন্তু ওই মহিলা যদি আমার সামনে বারবার আসে, তাহলে কিন্তু আমি আবার চলে যেতে বাধ্য হব। রমেশ আবারও কাঁপা কাঁপা গলায় বলল। এভাবে বলো না বাবা, তোমার মা কষ্ট পাবে। যাই হোক, উনি তোমার মা। স্পর্শ তার ছেলের হাসি হেসে বলল। মায়েরা বুঝি সন্তানকে ফেলে চলে যায় পুরনো প্রেমিকের কাছে? নিচে থেকে সুরভি এক হাতে কান চেপে ধরে অন্য হাতে মুখে আঁচল চেপে ধরে কাঁদছে। স্পর্শ আবারও কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আমি তো এরকম মা কখনো দেখিনি চাচা। আমি তো আমার বন্ধুদের মায়েদের দেখেছি ছেলেদের হাত ধরে স্কুলে নিয়ে যেতে। আমি তো মায়েদের দেখেছি নিজের হাতে ছেলেকে খাবার খাইয়ে দিতে। আমি তো মায়েদের দেখেছি অসুখের সময় ছেলের পাশে বসে থাকতে। কোনো কিছুই কি ওই মহিলা করেছে? তাহলে তুমি কি করে বলছো ওই মহিলা আমার মা? ওই মহিলা কি কি করেছে তুমি তো সব জানো। ওই মহিলা আমার বাবাকে পাশে রেখে ওনার পুরনো প্রেমিকের জন্য কেঁদেছে। আমার বাবার কান্না কখনো দেখেননি, না আমার কান্না দেখেছে। যখন আমার ছোট্ট হাতটা ওনার হাত ধরতে চেয়েছে, তখন তিনি আমার হাত ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে গিয়েছিল আমাকে ছেড়ে। দিন রাত মা মা বলে কেঁদেছি আমি, কিন্তু উনি আসেননি আমার কাছে। স্কুলে গেলে বন্ধুরা আমাকে দেখে বলতো, স্পর্শ তোর মা কোথায়? আমি তখন কোনো জবাব দিতে পারতাম না। 7 বছর বয়স ছিল আমার, কেন কিছু বুঝতে পারতাম না। বুঝিয়ে দিয়েছিল ওই মানুষগুলো যারা প্রতিনিয়ত আমাকে দেখে বলতো, স্পর্শ তোর মা তোকে আর তোর বাবাকে ছেড়ে চলে গেছে। বন্ধুর মায়েরা আমাকে দেখিয়ে একে অন্যকে বলতো, ওই ছেলেটার বাপ পুরনো প্রেমিকের সাথে চলে গেছে। ছোট্ট মনে এইসব কিছু ভেবে যখন অসুস্থ হয়ে পড়তাম, তখন মা নামক মানুষটাকে পাইনি পাশে। পেয়েছি বাবাকে, পেয়েছি তোমাকে। এখন তুমি বলো চাচা, কোন দিক দিয়ে তোমার ওনাকে আমার মা মনে হয়? স্পর্শ আরো চিৎকার করে বলল। ওনাকে ঘৃণা করি আমি, সাথে পুরো মেয়ে জাতিটাকেও। নিচে থেকে এসব কিছু সহ্য করতে না পেরে সুরভি কাঁদতে কাঁদতে দৌড়ে তার ঘরে চলে গেল। আনাব শাহরিয়ার ছলো ছলো চোখে নিচে দাঁড়িয়ে রইল। সেদিন রাতে আর কারো খাওয়া হলো না। চকচক করা এত বড় দামি ডাইনিং টেবিলে পড়ে রয়েছে 2 রকমের মাংস, 4 রকমের মাছ, চাইনিজ সবজি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। কি অদ্ভুত, এত সুন্দর আর বিশাল একটা বাড়িতে মাত্র 3 জন মানুষ। দামি ডাইনিং টেবিলে এত ভালো ভালো খাবার সাজানো রেখে মানুষগুলো খালি পেটে চোখে পানি নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। আর ওইদিকে 51বর্তী পরিবারে এতগুলো মানুষ শুধু শাক, ডাল, ভর্তা আর 1 রকমের মাছ দিয়ে হাসি মুখে পেট ভরে খাবার খেয়ে মনে শান্তি নিয়ে ঘুমাতে গেল। ভোরের আলো ফুটে রোদও উকি দিয়েছে। কাল রাতের কালেক্ট করা নিউজটা আজ সকাল 7টার নিউজে 16 নিউজ চ্যানেল ব্রেকিং নিউজ হিসেবে দেখানোর কথা ছিল, কিন্তু সকাল 8টার নিউজ শেষ হয়ে গেছে, এখনো কাল রাতের নিউজটা দেখানো হলো না। কথা টিভি রিমোট হাতে নিয়ে সত্য নিউজ চ্যানেলে নিয়ে গেল। হ্যাঁ, সত্য নিউজ চ্যানেলও তো 7টা নিউজে ওই নিউজটা ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু 16 নিউজ চ্যানেলে এখনো দেখাচ্ছে না কেন? এরকম তো কোনো সময় হয়নি। কথা ফোন হাতে নিয়ে নাদিম সাহেবকে ফোন দিল, কিন্তু উনি ফোন রিসিভ করছে না। কথা সঙ্গে সঙ্গে স্কুটির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন থেকে কথার মা আফিফা বেগম কথাকে ডাকলেন সকালে নাস্তা খেয়ে যেতে, কিন্তু কথার কানে যেন কিছুই পৌঁছালো না। সে স্কুটি নিয়ে চলে গেল। 16 নিউজ চ্যানেলের অফিসের পার্কিংয়ে স্কুটি রেখে কথার সঙ্গে সঙ্গে অফিসের ভিতরে ঢুকে গেল। ডিরেক্টলি নাদিম সাহেবের রুমে গিয়ে হাজির হলো। নাদিম সাহেব এক্সিকিউটিভ চেয়ার পেছনের দিকে মুখ করে বসে আছে। কথা কাট কাট গলায় বলল, কি ব্যাপার বস, কাল রাতের নিউজটা আপনি এখনো পাবলিশ করেননি কেন? আর আপনি আমার ফোন তুলছেন না কেন? ওপাশ থেকে কোনো কথা আসছে না। কথা আবারও বলল, আপনি কথা বলছেন না কেন? আপনি তাড়াতাড়ি 9টার নিউজে কালকে নিউজটা পাবলিশ করুন। এক্সিকিউটিভ চেয়ারটা ঘুরিয়ে এক চোখ কপালে তুলে স্পর্শ বলল, সেটা আর হচ্ছে না মিস সঞ্জিদা মাহমুদ। কথা ভূত দেখার মতো করে বলল, আপনি এখানে কেন? স্পর্শ দুষ্টু হাসি হেসে বলল, আপনার পিছু করতে করতে চলে এসেছি। কথা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কেন?
স্পর্শ চেয়ার থেকে উঠে কথার মুখের সামনে মুখটা এগিয়ে নিয়ে বলল, আপনি যদি আমার পিছু করেন তাহলে আমাকেও তো আপনার পিছু করতে হয়। ঠিক সেই সময় আনাফ শাহরিয়ার আর নাদিম সাহেব পাশের রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো। নাদিম সাহেব কথাকে দেখে মুখটা চুপসে গেল। নাদিম সাহেব ঢুক গিলে বলল, কথা, তুমি এই সময়ে? কথা এগিয়ে গিয়ে নাদিম সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, বস, আপনি আমার আনা কালকের নিউজটা পাবলিশ করলেন না কেন? নাদিম সাহেব ঢুক গিলে বলল, কথা, তারা চলে যাক, আমি তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। স্পর্শ উচ্চ স্বরে হাসতে হাসতে এগিয়ে এসে কথার সামনে দাঁড়িয়ে বলল, আপনার এত সময় অপেক্ষা করতে হবে না মিস কথা। আমি আপনাকে বলছি, আপনার বস মানে যার চ্যানেলের জন্য আপনি কাল আমার নিউজটা চুরি করেছেন, তিনি আমাদের থেকে টাকা নিয়ে নিউজটা পাবলিশ করেননি, বেচে দিয়েছেন আমাদের কাছে। স্পর্শ তার হাতের পেন ট্র্যাপটা দেখিয়ে বলল, এই যে কাল রাতে চুরি করা আপনার নিউজ। কথা কঠিন স্বরে নাদিম সাহেবকে জিজ্ঞেস করলো, এটা কি সত্যি বস? আপনি আমার আনা নিউজ বিক্রি করে দিয়েছেন? নাদিম সাহেব কিছু বলল না, চুপ করে রইল। নাদিম সাহেবের চুপ করে থাকা দেখে কথা বুঝে ফেললো নাদিম সাহেব তার আনা নিউজটা বিক্রি করে দিয়েছে। কথা এবার স্পর্শের দিকে ফিরে বলল, আর আপনি কি চুরি চুরি করছেন? হ্যাঁ, আমি আপনার নিউজ চুরি করব কেন? ওই হোটেল বয় নিজে আমাকে ফোন করে এই নিউজটা দিয়েছে, কারণ সে আমার হয়েও কাজ করে। আপনার নিউজ তো দিব্যি আপনার চ্যানেলে পরপর নিউজে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হচ্ছে, আর কিছু সময়ের জন্য খুব মার্কেটও পেয়ে গেছে। আমার নিউজটা আমি কালেক্ট করেছি। স্পর্শ মুখ বাঁকিয়ে বলল, চুরি করে? কথা স্পর্শের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরল। কথা আরো কিছু বলতে যাবে তার আগে আনাফ শাহরিয়ার ছেলেকে কথার সামনে থেকে একটু দূরে নিয়ে গেল। আনাফ আস্তে করে বলল, স্পর্শ, এবার থাম বাবা, ওর সাথে লাগছিস কেন? ও তো একজন জার্নালিস্ট, ও তো নতুন নিউজ খুঁজবেই। আমাদের কাজ হয়ে গেছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আনাফ শাহরিয়ার ছেলেকে ছেড়ে দিয়ে কথার সামনে এসে বলল, তোমার নাম কি মা? কথার এখন মাথা গরম, তবু এসে শান্ত কণ্ঠে বলল, সানজিদা মাহমুদ কথা। আনাফ হেসে বলল, আমি তোমার কথা শুনেছি, তুমি খুব সাহসী মেয়ে, তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি চাইলে আমার চ্যানেলের হয়ে কাজ করতে পারো। তুমি যে কোনো সময় যে কোনো দিন আমার অফিসে গিয়ে কাজে জয়েন করতে পারো, চাইলে কালকেই। আমি নিজে তোমাকে বলছি, ভেবে দেখো। বাবার কথা শুনে স্পর্শর তো চক্ষু চড়ক গাছ। নাদিম সাহেব ও আনাফ শাহরিয়ারের কথা শুনে অবাক হয়ে গেল। স্পর্শ বাবার সামনে গিয়ে বলল, বাবা, কি বলছো তুমি? এই চোর মেয়েটা আমাদের চ্যানেলের হয়ে কাজ করবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? দুদিনে আমাদের চ্যানেলকে পথে বসিয়ে দেবে। কথা বুকে দুহাত গুজে তীক্ষ্ণ চোখে স্পর্শের দিকে তাকিয়েই বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি কাল থেকেই আপনার অফিসে জয়েন করব। স্পর্শ ভুরু কুচকিয়ে বড় বড় চোখ করে কথার দিকে তাকালো। কথা স্পর্শের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসলো। কথার রাজি হয়েছে শুনে আনাফ শাহরিয়াও খুশি হলেন। নাদিম সাহেব কথার কাছে এগিয়ে এসে বলল, কথা, এসব তুমি কি বলছো? তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারো? কথা বুকে হাত গুজে নাদিম সাহেবের দিকে ফিরে বলল, আমি আপনার অফিসে যেদিন জয়েন করেছিলাম সেদিনই বলেছিলাম আমি আপনার জন্য মন প্রাণ দিয়ে কাজ করব। তার বদলে আপনি আমাকে সম্মান দিতে হবে। কিন্তু যেদিন দেখব আপনি আমাকে শুধু ব্যবহার করছেন, সেদিনই আপনাকে ছেড়ে চলে যাব। এই আমি চলে যাচ্ছি। ওদিকে স্পর্শ বাবার হাত টেনে দূরে সরিয়ে এনে বলল, বাবা, তুমি ভালো করে ভেবে দেখো, ওই মেয়ে খুব সাংঘাতিক মেয়ে হবে। আনাফ ছেলের দিকে তাকিয়ে হেসে বলল, সেজন্যই তো এই মেয়েকে আমি আমার অফিসে নিতে চাচ্ছি। আমি চাই সব সাহসী আর সাংঘাতিক জার্নালিস্টরাই আমার হয়ে কাজ করবে। স্পর্শ বুঝতে পারছে সে বাবার সাথে পেরে উঠবে না। বর্তমানে সত্য নিউজ চ্যানেলে সবার শীর্ষে রয়েছে। স্পর্শ আসার পর যেন তা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। প্রতিদিনই নতুন নতুন হট নিউজ। এই চ্যানেলটা যেন কাউকেই ছাড় দেয় না। বড় বড় প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রী, সুপারস্টার, হিরো, হিরোইন সবার পিছনে লেগে গেছে এই চ্যানেলের সাংবাদিকগুলো। কোনো কিছুতেই কোনো ভয় নেই। কথার প্রথম থেকেই ইচ্ছে ছিল এই চ্যানেলে কাজ করবে, কিন্তু তার ছোট্ট কাকু আরিফ মাহমুদের ঘোর আপত্তি ছিল। তিনি বলেছিলেন এই চ্যানেল ছাড়া অন্য যে কোনো চ্যানেলের হয়ে কাজ করতে পারো। রাতে কথা ভয়ে ভয়ে তার ছোট কাকুকে ফোন দিল। ফোন কিছুক্ষণ বাজতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে আরিফ মাহমুদ বলল, হ্যাঁ, কথা বলি, বলো। কথা ভয়ে ভয়ে বলল, ছোট কাকু, আমি না রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি। আরিফ ভুরু কুচকে বলল,
আমার কথা কলে কি এমন ভুল করতে পারে? বলো আমাকে। কথা বলল। তোমাকে ওই দিন বলেছিলাম না আমি একটা নিউজ জোগাড় করেছি, কিন্তু আমার বস আমার নিউজটা সত্য টিভি চ্যানেলের কাছে বিক্রি করে দিয়েছে, পাবলিশ হতে দেয়নি নিউজটা। তাই বসের উপর রাগ করে আমি সত্য টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা আহনাফ শাহরিয়ারের অনুরোধে ওনার অফিসে জয়েন করার কথা বলে ফেলেছি। আর তাছাড়া ওনার ওই একরক্ষা ছেলে আমাকে আজে বাজে কথা বলছিল, তাই তার উপরও রাগ করে আমি বলেছি কাল থেকে আমি সত্য চ্যানেল অফিসে জয়েন করব। কিন্তু তুমি তো আমাকে বারণ করেছিলে ওই অফিসে না ঢুকতে। এখন আমি কি করব বলো? তুমি যদি বলো তাহলে আমি কাল ওই অফিসে জয়েন করব না। আরিফ কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, কথা যখন দিয়ে ফেলেছিস তখন আর পিছু হাঁটবার দরকার নেই, তুই ওই অফিসেই জয়েন কর। কথা খুশি হয়ে বলল, আচ্ছা ছোট কাকু, তুমি ওই চ্যানেল অফিসে ঢুকতে আমাকে নিষেধ করেছিলে কেন? আরিফ বলল, এমনি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, কাল নতুন অফিসে জয়েন করে আমাকে জানাস কিন্তু। কথা হেসে বলল, আচ্ছা ঠিক আছে। নতুন অফিস, নতুন মানুষজন। কথার খুব ভালো লাগছে এই অফিসে। এই অফিসের সবাই খুব ফ্রেন্ডলি, কিন্তু আগের অফিসের কথার সাথে ওই রকমভাবে কেউ কথা বলতে চাইতো না, কারণ বস তাকে সবার থেকে আলাদা চোখে দেখতো। বস সবসময় কথার প্রশংসা করত, কারণ 16 নিউজ চ্যানেলে যতগুলো হার্ড নিউজ পাবলিশ হতো তার সব কিছুই ছিল কথার রিপোর্ট করা। তাই সবসময় বসের মুখে শুধু কথার গুণগান। এই সব কিছু অন্য রিপোর্টাররা সহ্য করতে পারতো না, তাকে খুব হিংসা করত, কেউ তার সাথে ভালোভাবে কথা বলতো না। কিন্তু এই অফিসের সবাই খুব ভালো, তার সাথে খুব সুন্দরভাবে কথা বলছে। কিছুক্ষণ পর খবর এলো বস সবাইকে মিটিং রুমে ডাকছে। কথা মিটিং রুমে গিয়ে দেখে লম্বা টেবিলের মাথা চেয়ারে স্পর্শ বসে আছে, আর তার কাছের এক পাশের চেয়ারে বসে আছে শাওন, আর অন্য চেয়ারে বসে আছে রিমি। স্পর্শ তীক্ষ্ণ চোখে কথার দিকে তাকালো। কথা স্পর্শের তীক্ষ্ণ চোখে পাত্তা না দিয়ে চেয়ারে বসে পড়ল। সবাইকে নিয়ে মিটিং শুরু হলো। স্পর্শ এক এক করে সবার কাছে জানতে চাইলো কার হাতে কি রিপোর্ট আছে, আর বর্তমানে কোন নিউজগুলো চ্যানেলের জন্য হট হতে পারে। সবাই সবার মত প্রকাশ করলো। এবার স্পর্শ কথার কাছে জানতে চাইলো, তোমার কাছে কি কোনো খবর জানা আছে? কথা বলল, হ্যাঁ বস। হঠাৎ করে স্পর্শ টেবিলে চাপড় মেরে কথাকে ধমকের সুরে থামিয়ে দিয়ে বলল, স্টপ। আমার নাম বস নয়, আমার নাম স্পর্শ। যদি বস ডাকতেই হয় তাহলে আমার বাবাকে ইচ্ছে মতো বস ডাকতে পারো। আমার বস হওয়ার এত ইচ্ছে নেই, আমাকে নাম ধরে ডাকবে। সবাই আমাকে নাম ধরেই ডাকে, তাই না বেবি? স্পর্শ বেবি ডাকটা কথার পাশে থাকা মেয়েটার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল। পাশে বসে থাকা মেয়েটা হেসে বলল, ইয়েস স্পর্শ। কথা বুড়ো কুচকিয়ে পাশে থাকা মেয়েটার দিকে তাকালো। কথা মনে মনে বলল, কি ছেলে রে বাবা, এই ছেলের কি চরিত্রের সমস্যা আছে নাকি? স্পর্শ আবারও কথাকে ধমকের সুরে বলল, কি ভাবছো? বুঝতে পেরেছি তোমার কাছে কোনো খবর নেই। স্পর্শ অন্যজনের কাছে জিজ্ঞেস করতেই কথা বলল, না আমার কাছে একটা খবর আছে। স্পর্শ কপাল চুলকাতে চুলকাতে বলল, কি খবর? কথা তার ফোন থেকে একটা ভিডিও বের করে স্পর্শের দিকে এগিয়ে গেল। কথা ফোন আর তার হাতের ফাইলটা এগিয়ে দিয়ে বলল, আপনাদের এলাকার একটা কোচিং সেন্টারে উঠতে বয়সের ছেলেমেয়েরা পড়াশোনা করে, কিন্তু সেই কোচিং সেন্টারে পড়াশোনার বদলে কিছু স্টুডেন্টদের দিয়ে ড্রাগ পাচার করা হয়। স্টুডেন্ট তাই তাদের ব্যাগ কেউ চেক করবে না, আর সেজন্য ছুটির সময় তাদের ব্যাগে ড্রাগস দিয়ে দেওয়া হয়। উঠতি বয়সের ছেলে মেয়ে তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে মা বাবা কাউকে কিছু না জানাতে, আর তারাও টাকা পেয়ে কাউকে কিছু বলে না। স্পর্শ পুরো ভিডিওটা দেখলো। স্পর্শ বলল, এই ভিডিওটা কে করেছে? কথা বলল, আমি করেছি। স্পর্শ বলল, তুমি পারো নাকি ভিডিও করতে? কথা বুড়ো কুচকিয়ে বলল, কি? স্পর্শ বলল, না আসলে আমি তো ভেবেছিলাম তুমি শুধু অন্যদের নিউজই চুরি করতে পারো। কথা দাঁতে দাঁত চেপে ধরল। স্পর্শ বলল, আচ্ছা বাদ দাও, এই নিউজটা সঠিক তো? কথা বিরক্ত ভাব নিয়ে বলল, হ্যাঁ আমার ভাই ওই কোচিং এ পড়তো। স্পর্শ এবার কথার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আজ নিজেই কোচিং সেন্টারে যাব, আর সাথে করে পুলিশও নিয়ে যাব। কথা বলল, আমিও যাব আপনার সাথে। স্পর্শ আঙ্গুল তুলে বলল, না তুমি যাবে না। কথা বুড়ো কুচকিয়ে বলল, আমি যাব না মানে? আমি তো এই নিউজটা জোগাড় করলাম। স্পর্শ বলল, হ্যাঁ
কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিব না। আর তুমি এইসব নিউজের পেছনে আর দৌড়াবে না, তোমাকে আমি অন্য কাজ দেব। কথার সাথে সাথে বলল। কি কাজ দেবেন? স্পর্শ চেয়ার ছেড়ে কথার সামনে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, তুমি আজ থেকে স্টারদের নিউজ কালেক্ট করবে। কোন নায়ক নায়িকাদের প্রেম হলো, কাদের বিয়ে হলো, কার সাথে কার ব্রেকআপ হলো, কার বিয়ে ভেঙে গেল, কার সর্দি হলো, জ্বর হলো, কাশি হলো, ওই সব নিউজ কালেক্ট করবে। তোমার জন্য ওইটাই বেটার। কথা চোখ কপালে তুলে বলল, মানে আপনি আমাকে ওই সব কাজ দিচ্ছেন কেন? ওয়াই? স্পর্শ তার মুখটা কথার মুখের সামনে এগিয়ে নিয়ে বলল, কারণ তোমাকে আমার বিশ্বাস হয় না। আমি তোমাকে নিয়ে আমার চ্যানেলের রিস্ক নিতে পারবো না। এই কথা বলে স্পর্শ চেয়ারে বসে পড়ল। কথা জোরালো কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমাকে পুরোপুরি ভরসা করতে পারেন। আপনি জানেন না আমি কত কত হার্ড নিউজ জোগাড় করেছি। স্পর্শ চেয়ারটা কথার দিকে ঘুরিয়ে বলল, আমার জানার দরকার নেই, আমি যেটুকু জেনেছি সেটুকুই চলবে। স্পর্শ আবার তার চেয়ারটা ঘুরিয়ে নিল। কথা আবার বলল, আপনি ইচ্ছে করে আমার সাথে এরকম করছেন। স্পর্শ ধমকের সুরে বলল, আমি যা বলেছি তাই হবে। যদি ভালো না লাগে তাহলে চলে যেতে পারো এই অফিস থেকে। কথা চোখ ছলছল করে উঠল। সে দাঁতে দাঁত চেপে মিটিং রুম থেকে বেরিয়ে গেল। কথা চলে যাওয়ার পর শাওন বলল, স্পর্শ, তুই ওর সাথে ওইরকম ব্যবহার করলি কেন? স্পর্শ কোনো উত্তর দিল না। পাশে থেকে রিমি চেয়ার ছেড়ে উঠে বলল, মেয়েটার সাথে খুব খারাপ ব্যবহার হয়ে গেছে। আর তাছাড়া ও খুব সাহসী একটা মেয়ে, ওর ওপর আমাদের ভরসা করা উচিত ছিল। এই কথা বলে রিমিও মিটিং রুম থেকে চলে গেল। রিমি কথার কাছে এগিয়ে গেল। কথা তার চেয়ারে বসে কাঁদছে। রিমিকে দেখে কথা টিস্যু দিয়ে চোখ মুছে নিল। রিমি পাশে থেকে একটা চেয়ার টেনে কথার পাশে বসে বলল, মন খারাপ করো না, স্পর্শ এরকমই। ও নিজে যা বলে সেটাকেই ঠিক মনে করে, কিন্তু এমনিতে খুব ভালো, খুব বন্ধু সুলভ। কিন্তু মাঝে মাঝে একটু একরোখা হয়ে যায়, কোনো কারণ ছাড়াই রেগে যায়। আবার কিছুক্ষণ পর এতটাই ভালো হয়ে যায় যে তার থেকে ভালো ছেলে আর দুটো নেই। আমরা সবাই ওর সাথে এভাবেই মানিয়ে নিয়েছি, তুমিও আস্তে আস্তে মানিয়ে নেবে দেখো। কথা মাথা নেড়ে হ্যাঁ বলল। কথা রিমির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওনার কি চরিত্রের সমস্যা আছে? রিমি হেসে বলল, কেন? এই কথা কেন বললে? কথা রিমিকে উৎসুক কণ্ঠে বলল, কেন? তুমি দেখোনি আমার পাশের মেয়েটাকে কেমন করে বেবি বলে ডাকছিল? রিমি হেসে বলল, আরে ওর নাম বেবি, তাহলে ওকে তো বেবি বলেই ডাকতে হবে। কথা রিমির সামনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কথা মাথা নুইয়ে বলল, ও সরি, আমারই ভুল। আসলে প্রথম দিন এসেছি তো সবার নাম জানি না। রিমি কথার হাত ধরে বলল, তুমি নিশ্চিন্ত মনে এই অফিসে কাজ করতে পারো। আমাদের বসের অন্য অনেক ধরনের সমস্যা থাকলেও ওর চরিত্র কোনো সমস্যা নেই। একেবারে সচরিত্রবান, এতটাই সচরিত্রবান যে মেয়েদের ভালোবাসাও সহ্যই করতে পারে না। কথা বুড়ো কুচকিয়ে বলল, কেন? রিমি মাথা নুইয়ে বলল, আছে একটা কারণ। কথা বলল, উনি কি প্রেমে ছ্যাঁকা ট্যাঁকা খেয়েছেন? রিমি হেসে বলল, স্পর্শকে ছ্যাঁকা দেবে এমন কোনো মেয়ে আছে নাকি? মেয়েরা ওর জন্য পাগল, কিন্তু ও কাউকেই পাত্তা দেয় না। কিন্তু তোমাকে দিলেও দিতে পারে, কারণ তুমি খুব সুন্দর আর খুব মিষ্টি। কথা মুখ ভেঙচি কাটলো। রিমি কথার মুখ ভেঙচি দেখে হাসলো। তারপর দুজনে একসাথে হেসে উঠল। কিছুক্ষণ পর স্পর্শ শাওনকে নিয়ে বেরিয়ে গেল। কথা তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিমি কথা ডেস্কের সামনে এসে বলল, তোমার কালেক্ট করা নিউজ তদন্ত করতে গেছে। কথা কিছু না বলে আবার কাজে মনোযোগ দিল। রাতের ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে। রাতে 10টা নিউজ শুরু হলো। নিউজের এক পর্যায়ে সত্য নিউজ চ্যানেলে সেই কোচিং সেন্টারের নিউজটা দেখানো হচ্ছে। শিক্ষকের মুখোশের আড়ালে ড্রাগস চোরা কারবারিদের পুলিশ আটক করেছে। আকরাম মাহমুদ মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, এই কোচিং সেন্টারটা তো আমাদের এলাকার, আর এই নিউজ চ্যানেলেই তো তুই আজকে নতুন জয়েন করলি। নিউজটা কি তোর কালেক্ট করা ছিল? কথা ডিরেক্টলি বলল, না বাবা। আকরাম মাহমুদ আবারও বলল, জার্নালিস্ট হয়েছো ভালো কথা, কিন্তু আমাদের এলাকার মধ্যে তুমি কোনো কাজ করবে না। আমি চাই না এলাকার মধ্যে আমাদের শত্রু জন্মাক। সাজ্জাদ বাবার উদ্দেশ্যে বলল, তুমি তো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ বাবা। আর যদি সেটাই করার হয় তাহলে ওকে জার্নালিস্ট হতে দিলে কেন? আকরাম মাহমুদ জোর গলায় বলল, আমি তো ওকে জার্নালিস্ট হতে দিইনি। তোরা সবাই ওর পক্ষ ছিলি, কিন্তু আমি ছিলাম না। জমির মাহমুদ হুঙ্কার ছেড়ে বললেন,
হ্যাঁ, আমি ওর পক্ষে ছিলাম। কথাটা তুমি আমাকেই শোনাচ্ছ, বুঝতে পারছি আমি সেটা। জমির মাহমুদ কথার দিকে তাকিয়ে বলল, কথাগুলি খারাপ যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করবি, সেটা আমার এলাকায় হোক বা অন্য কোথাও। কথা মুখটা মলিন করে বলল, কিন্তু আমি আজ যে অফিসে জয়েন করেছি সেই অফিসের বস আমাকে এইসব কাজ থেকে সরিয়ে স্টারদের নিউজ কালেক্ট করতে বলেছে। আকরাম মাহমুদ খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো কথা। তোর এই কাজটাই ঠিক আছে মা। মেয়েদের এত ঝুঁকিপূর্ণ কাজে যাওয়া ঠিক না। তুই এই অফিসে থেকেই কাজই কর। সাজ্জাদ কথাকে ভেঙ্গিয়ে হেসে বলল, তোর কাজ মনে হয় তোর বসের পছন্দ হয়নি, তাই তো তোকে কাজ দিয়েছে ওই ন্যাকা ন্যাকা নায়ক নায়িকাদের প্রেম ভালোবাসা নিয়ে তথ্য জোগাড় করতে। কথার স্পর্শের উপর খুব রাগ হলো। রাগে সে দাঁতে দাঁত চেপে ধরল। স্পর্শ এক্সিকিউটিভ চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে আর কিছুক্ষণ পর পর কফিতে চুমুক দিচ্ছে। হঠাৎ করে এই কথা তার হাতের ফাইলটা খুলতে খুলতে স্পর্শের রুমে ঢুকে বলল, বস, আমি একটা প্রতিবেদন তৈরি করেছি, আপনি? স্পর্শ এক্সিকিউটিভ চেয়ারটা কথার দিকে ঘুরিয়ে বলল, কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়। কথা এবার স্পর্শের দিকে তাকিয়ে বলল, সরি। স্পর্শ আবারও বলল, আমার যতটুকু মনে হয় আমি তোমাকে বলেছিলাম এই অফিসে আমাকে সবাই নাম ধরে ডাকে। কথা ফাইলটা বুকের সাথে চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। স্পর্শ এবার শক্ত কণ্ঠে বলল, ডাকতে হবে। কথা দাঁতে দাঁত চেপে মুখটা বাঁকিয়ে বলল, চেষ্টা করব। স্পর্শ চেয়ার থেকে উঠে কথার সামনে দাঁড়িয়ে টেবিলে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। স্পর্শর এভাবে তাকানোতে কথা আনইজি ফিল করছে। কথা তার ফাইলটা স্পর্শের দিকে এগিয়ে দিয়ে বলল, ফিল্ম ডিরেক্টর তমাল। নায়িকা লিলির সাথে 2 বছরের সম্পর্ক ছিল। তাদের বিয়ের গুঞ্জনও মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করেই তাদের বিয়ে ভেঙে যায়। কিন্তু সমস্যা হলো লিলি প্রেগনেন্ট। এখন দুজন দুজনকে দোষারোপ করছে। এ বলছে তো তাকে ছেড়ে চলে গেছে, আবার ও বলছে সে তাকে ছেড়ে চলে গেছে। স্পর্শ কথার হাত থেকে ফাইলটা নিয়ে সেটার দিকে নজর দিল। কথা আবার বলতে লাগলো, আমার মনে হয় দোষটা ওই ডিরেক্টরেরই। স্পর্শ ফাইলে চোখ রেখেই বলল, কেন? নায়িকা মেয়ে বলে তার সব দোষ মাফ? কথা বলল, না, এই জন্য না, আসলে। স্পর্শ কথাকে আর কথা বলতে না দিয়ে নিচে জোর গলায় বলল, দোষ নায়িকারই। তুমি ওর বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করো। কথা বলল, কিন্তু আমি দুজনের সাথে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে নায়িকা সত্যি বলছে, আর ওই ডিরেক্টরের কথা বলার সময় অনেক কথাই উত্তর দিতে চাইছিল না। তাই আমার মনে হয় ডিরেক্টরটাই মিথ্যে কথা বলছে। স্পর্শর সাথে সাথে ফাইলটা বন্ধ করে দিল। দোষ মেয়েটারই। মেয়েরা ভালোবাসার মর্ম কখনোই দিতে পারে না, শুধু ছেড়ে চলে যেতেই পারে। তাই আমি যা বলছি তাই করো। স্পর্শের কথায় কথা অবাক হয়ে গেল। কথা আবার বলল, কিন্তু আমি বলছি মেয়েটার কোনো দোষ নেই, দোষ ছেলেটারই। স্পর্শ কথার মুখের সামনে মুখ এগিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি যেরকমটা বলছি ঠিক সেই রকমটাই করো। আর সেটা যদি না করতে পারো তাহলে এই অফিস থেকে সোজা বেরিয়ে যেতে পারো। এই কথা বলে স্পর্শ তার হাতের ফাইলটা ফ্লোরে ছুঁড়ে মারল। কথা স্পর্শের এরকম কাণ্ডে অবাক হয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। কথা ফ্লোরে পড়ে থাকা ফাইলটার দিকে তাকিয়ে আবার স্পর্শের দিকে দাঁতে দাঁত চেপে তাকালো। কথা ফাইলটা ফ্লোর থেকে তুলে আবার স্পর্শের সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমি চলে যাব আপনার অফিস থেকে। ওই স্বৈরাচারী অফিসে অন্য যে কেউ থাকুক, আমি থাকবো না। তবে যাওয়ার আগে আমি প্রমাণ করে দিব মেয়েটা ছেলেটাকে ঠকায়নি, ছেলেটা মেয়েটাকে ঠকিয়েছে। আমি ভুল ছিলাম না, আপনি ভুল ছিলেন। এই কথা বলে কথা রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শ কথা যাওয়ার দিকে তাকিয়ে আছে। স্পর্শ রুমের সামনেটা পুরোটা গ্লাস দেওয়া ছিল, তাই স্পর্শ ভিতর থেকে বাইরের সবকিছুই দেখতে পারত। স্পর্শ রুমের ভেতর থেকেই কথার দিকে তাকিয়ে আছে। কথা মুড অফ করেই তার চেয়ারে বসে কাজে মনোযোগ দিল। স্পর্শের সাথে সাথে ফোন তুলে শাওনকে তার রুমে আসতে বলল। শাওন সঙ্গে সঙ্গে স্পর্শের রুমে চলে এলো। শাওন কিছু বলার আগে স্পর্শ শাওনকে বলল, ফিল্ম ডিরেক্টর তমাল, আমি ওর ইন্টারভিউ নেব। ওর সাথে এক্ষুনি কথা বলে জিজ্ঞেস করো কখন আমাকে সময় দিবে। শাওন অবাক হয়ে বলল, হঠাৎ করে ওই টপিক নিয়ে পড়লি কেন? স্পর্শ রুমের ভেতর থেকে কথার দিকে তাকিয়ে থেকে বলল, আমিও প্রমাণ করে দিব ছেলেরা কখনো ধোঁকা দিতে জানে না। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কিছুক্ষণ পর স্পর্শ আর শাওন অফিস থেকে বেরিয়ে গেল। কথা তাতে যাওয়ার দিকে তাকালো। কথার অপর পাশে নায়িকা লিলি বসে আছে।
চ্যানেল লাইভ শুরু হয়েছে। লাইভে কথা লিলির উদ্দেশ্যে বলল, আপনার যা কিছু বলার আছে সবকিছু আপনি লাইভে বলুন। নায়িকা লিলি ক্যামেরার দিকে তাকিয়ে চোখে পানি নিয়ে বলল, তমালের সাথে আমার 5 বছরের প্রেম। তার অনেক ছবিতে আমি কাজ করেছি। সে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু যখনই আমি ওকে বিয়ের ব্যাপারে চাপ দেই ঠিক সেই সময় থেকেই সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। মাঝে মাঝে আমার গায়ে হাতও তুলতো, বলতো বিয়ের জন্য চাপ দিলে আমার আর তার কিছু প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিবে। আমিও লোকলজ্জার ভয়ে কিছু বলিনি। প্রতিদিন আমাকে ওর বিছানায় যেতে হতো, কিন্তু আমি বিয়ের কথা বললেই আমাকে ভয় দেখাতো। কিন্তু 15 দিন আগে আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট। আমি ভেবেছি এই কথা জেনে সে খুশি হবে আর আমাকে বিয়ে করবে, কিন্তু না, সে এবার মিডিয়ার সামনে এসে বলল আমার চরিত্র খারাপ, আমার অন্য ছেলের সাথে রিলেশন আছে, আমি তাকে ঠকিয়েছি, অন্য কারো বাচ্চা তার উপর গছিয়ে দিতে চাচ্ছি, কিন্তু এর সব কিছুই মিথ্যে। ও ছাড়া আমার আর কোনো রিলেশন ছিল না, আর আমার গর্ভের সন্তানের বাবা তমাল। কথা লাইভে লিলির উদ্দেশ্যে বলল, কিন্তু উনি তো এই সবকিছু অস্বীকার করছেন আর বলছেন আপনি সবকিছু মিথ্যে বলছেন। আপনি যে সত্যি কথা বলছেন সেই ব্যাপারে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? লিলি কথার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার কাছে ওর কিছু কথা রেকর্ড করা আছে, যেগুলো শুনে আপনি বুঝতে পারবেন আমি মিথ্যা বলছি না। কথা লিলির দিকে তাকিয়ে বলল, না, শুধু আমি জানতে হবে না, আপনি লাইভে এক্ষুনি সবাইকে জানিয়ে দিন যে আপনি সত্যি বলছেন। আপনি ওই রেকর্ডটা এক্ষুনি আমাদের শোনাতে পারবেন, যাতে এই লাইভের মাধ্যমে সবাই জানতে পারে আসল সত্যটা। লিলি তার ফোন থেকে তার আর তমালের রেকর্ডিং করা কথাগুলো লাইভে অন করলো। ফোনের রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছে লিলি আর তমালের কথোপকথন। তমাল লিলিকে হুমকি দিচ্ছে এই বাচ্চা নষ্ট করে ফেলতে আর তার জীবন থেকে সরে যেতে। তমাল লিলিকে মারার হুমকিও দিচ্ছে আর বলছে সে মিডিয়ার সামনে লিলিকে বদনাম করার জন্য বলবে লিলি তাকে ঠকিয়েছে, আর এই বাচ্চাও তার না অন্য কারো। অফিসে স্পর্শ সহ সবাই দাঁড়িয়ে টিভিতে কথার লাইভ দেখছে, আর কথার লাইভে লিলির করা রেকর্ডিংয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল সব দোষ ওই ডিরেক্টর তমালের। স্পর্শ 2 হাত প্যান্টের পকেটে ঢুকে একদৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে আছে। অফিসের সবাই খুশি হলো। কথার এই লাইভটার জন্য তাদের চ্যানেল বেশ মার্কেট পাবে, কারণ এতদিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে শুধু তর্কাতর্কি চলছিল, কিন্তু কোনো সমাধানে আসছিল না। কিন্তু এবার সত্য চ্যানেলের লাইভে সবার সামনে তমালের আসল মুখোশ দেখানো হয়েছে। শাওন হেসে স্পর্শের পাশে দাঁড়িয়ে বলল, কি স্পর্শ, তুই তো তমালের ইন্টারভিউ নিয়েছিলি, কিন্তু তমাল তো কোনো প্রমাণ দেখাতে পারলই না, উল্টো কোনো কথার ভালো করে উত্তরও দিতে পারলো না। তমালের কথা শুনে বোঝাই যায় যে সে মিথ্যে বলছে। ওদিকে কথা কিন্তু প্রমাণ করে দিল যে লিলি সত্যি বলছে। এবার কি হবে? তুই তো হেরে গেলি। স্পর্শ টিভির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার এই হারার মধ্যেও আমি সুখ খুঁজে পাচ্ছি শাওন। অন্তত জানতে পারলাম যে সব মেয়েরা ছেলেদের ঠকায় না। ওই দলে তো মিসেস সুরভিও পড়তে পারত। স্পর্শের এই কথা শুনে শাওন চুপ করে গেল। স্পর্শ তার রুমে গিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। চেয়ারে মাথা ফেলে দিয়ে নীরবে চোখের পানি ফেলছে। সন্ধ্যায় কথা অফিসে আসতেই সবাই কথাকে কনগ্রাচুলেট করলো। কথা সবার সাথে হাসি মুখে কথা বলছে। অল্প কিছুদিনের মধ্যে এই অফিসের মানুষগুলো কথার খুব আপন হয়ে গিয়েছিল। কথা এই অফিসটাকে খুব মিস করবে। কথা বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের টেবিলে বসে রিজাইন লেটার তৈরি করলো। শাওন আর রিমি তার দিকে এগিয়েছিল। রিমি কথার উদ্দেশ্যে বলল, কথা মাত্র তো এলে, এখন আবার কাজে বসে গেছো? চলো ক্যান্টিনে যাই, আজ শাওন আমাদের খাওয়াবে। শাওন হেসে বলল, ওকে, নো প্রবলেম, চল। কথা রিজাইন লেটারটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, না, আমি যাব না, তোমরা যাও। রিমি কথার হাতের খামটা দেখে বলল, তোমার হাতে এটা কিসের কাগজ? কথা কথা হেসে বলল, আমার রিজাইন লেটার। শাওন আর রিমি অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো। কথা রিজাইন লেটার হাতে নিয়ে সোজা স্পর্শের রুমের দিকে গেল। শাওন আর রিমিও তার পেছন পেছন গেল। কথা স্পর্শের রুমে গিয়ে দেখে স্পর্শ তার রুমে নেই। কথা রিমি আর শাওনের দিকে তাকিয়ে বলল, বস কোথায়? শাওন বলল, ও বাইরে গেছে। কিন্তু তুমি রিজাইন দিচ্ছ মানে কি? রিমি বলল, কথা তুমি কি আমাদের কারো কথায় কোনো দুঃখ পেয়েছো? হঠাৎ করে এভাবে চলে যেতে চাইছো কেন? কথা বলল, আমি এই অফিসের প্রতিটা মানুষের থেকে ভালোবাসা আর সুন্দর ব্যবহার পেয়েছি।
শুধু একটা মানুষ ছাড়া। মানে আমি বুঝতে পারলাম না উনি এরকম কেন। এই মানুষটার মুখে কোনো হাসি নেই কেন? উনি সব সময় নিজেকে খুব বড় মনে করে। এইরকম মানুষের সাথে আমি কাজ করতে পারবো না। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল জার্নালিস্ট হওয়ার, কারণ আমি জানতাম একজন জার্নালিস্টই চাকরি করে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। কিন্তু এই অফিসে ঢুকে আমার সেই চিন্তা ভুল প্রমাণিত হলো। আমি ওনার স্বৈরাচারিত্বে কোনো সময় সাইড দিব না। শাওন কথা দিকে এগিয়ে গিয়ে বলল, কথা স্পর্শ এমনই, ওর একটা সমস্যা আছে, সেই জন্য ও এরকম হয়ে গেছে। আমি আর স্পর্শ ছোটবেলার বন্ধু। রিমি আর স্পর্শ বিদেশে একসাথে পড়াশোনা করে এসেছে, আর তাছাড়া আমরা রিলেটিভ। আমরা ওকে খুব ভালো করে চিনি। ও এমনিতেও খুব ভালো ছেলে, কিন্তু কথা শাওনকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু ওনার মাথায় সমস্যা আছে। উনি হলো একটা হ্যাং হওয়া কম্পিউটার। রিমি সঙ্গে সঙ্গে হেসে বলল, হ্যাং হওয়া কম্পিউটার মানে কি? কথা জোর গলায় বলল, হ্যাঁ, কম্পিউটার যেমন হ্যাং হয়ে গেলে নড়েও না, চড়েও না, হাঁপিয়ে যায়, আবার ঠিক করতে হয়। উনিও ঠিক তেমনই, হাসেও না, আবার ভালো করে কথাও বলে না। রিমি হেসে বলল, এখন তোমার কি মনে হয় ওকে থাপড়ানো দরকার? তুমি একটু চেষ্টা করে দেখবে নাকি? কথা বলল, আমি ওনাকে থাপড়াতে যাব কেন? ওনার বাবা মায়ের এটা করা দরকার ছিল, কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান তো, তাই এইটাই করতে ভুলে গেছে আর কি, এই জন্য এই অবস্থা। রিমি কথাকে বলল, কিন্তু স্পর্শ তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু তোমার সাথে ও এরকম কেন করে সেটাই তো বুঝতে পারছি না। কথা বলল, উনি যদি আমার সাথে একাই এরকম করে তাহলে আমাকে নিয়ে মনে হয় ওনার সমস্যা আছে, আর সেই জন্যই আমি রিজাইন লেটার এখানে রেখে চলে যাচ্ছি। উনি অফিসে আসলে ওনাকে বলে দিও কথাটা। এই বলে কথা রিজাইন লেটার স্পর্শের টেবিলের উপর রেখে চলে গেল। শাওন আর রিমি পেছন থেকে তাকে ডাকলো, কিন্তু কথা অফিস থেকে বেরিয়ে গেল। কথা স্কুটি তার বাড়ির সামনে রেখে বাড়ির ভেতরে চলে গেল। সদর দরজায় কলিং বেল দিতেই সাদিত এসে দরজা খুলে বলল, আপু, আজ এত তাড়াতাড়ি চলে এলি? কথা হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ, অফিসের রিজাইন লেটার দিয়ে এসছি আমি আর ওই অফিসে। এসব বলতে কথা ডাইনিং টেবিলে চোখ পড়তেই তার মুখের কথা বন্ধ হয়ে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না। ডাইনিং টেবিলে বসে কথা দাদু, দাদি, বাবা, চাচা, ভাইদের সাথে স্পর্শ খুব জম্পেশ আড্ডা দিচ্ছে। তাদের সামনে ডালের বড়া, সমোচা, আলুর চপ, চা, মুড়ি এক এক করে কথার মা আর চাচি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর সবার সাথে স্পর্শ খুব মজা করে খাচ্ছে আর গল্প করছে, তাও আবার হেসে হেসে। কথা শুধু তাদের দিকে তাকিয়েই আছে। সাদিত কথার হাত টেনে বলল, আপু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর অফিসের বস এসেছে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? সাদিত কথার হাত টেনে ডাইনিং টেবিলের সামনে নিয়ে গেল। স্পর্শ কথা দিকে তাকিয়ে এক চোখ কপালে তুলে বলল, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো? আচ্ছা ঠিক আছে, আজকের জন্য মাফ। কথার দাদু জমির মাহমুদ কথার দিকে তাকিয়ে হেসে বললেন, কথাগুলি তোর অফিসের বস তো খুব ভালো। মাঝখান থেকে সাদিত উঠে বলল, হ্যাঁ, আর আপু, এই ভালো লেকচারটা সবসময় বদনাম করে। স্পর্শ চায়ে চুমুক দিচ্ছিল। সাদিতের কথা শুনে সাথে সাথে বিষম খেল। কথার বাবা স্পর্শের মাথায় হাত বুলিয়ে দিল। সবাই সাদিতের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। কথা মনে মনে বলল, এই হ্যাং হওয়া কম্পিউটারটা এখানে কি উদ্দেশ্যে এসেছে? কথা স্পর্শের উদ্দেশ্যে বলল, আমি তো আপনার অফিসে। স্পর্শ কথাকে থামিয়ে দিয়ে বলল, 15 দিন পর অফিস থেকে আমরা কয়েকজন মিলে মিঠামই নাহাউরে যাব একটা প্রতিবেদন তৈরি করতে, আর তুমিও আমাদের সাথে যাবে। কথা বুড়ো কুচকাল। কথার বাবা আমতা আমতা করে বলল, মানে কথাকে ছাড়া অন্য কাউকে নিয়ে যাওয়া যায় না বাবা? আসলে এত দূর মেয়েটা একা যাবে? স্পর্শ একটা সামোসা হাতে নিয়ে আকরাম মাহমুদের দিকে তাকিয়ে বলল, একা কোথায় আঙ্কেল, আমরাও তো যাব। আর এরপরও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আপনাদের থেকে কেউ আমাদের সাথে যেতে পারেন, কিন্তু তবুও কথাকেই যেতে হবে। শেষের কথাটা স্পর্শ কথার দিকে তাকিয়ে বলল। স্পর্শ সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, আপনি যেতে পারেন কথার সাথে, আমরা ঘুরে করব, আপনারও ভালো লাগবে। কথার চাচা সাজ্জাদের উদ্দেশ্যে বলল, হ্যাঁ সাজ্জাদ, তুই কথার সাথে চলে যা।
তুই আগে থেকেই অফিস থেকে ছুটি নিয়ে নিস। স্পর্শ সাজ্জাদের উদ্দেশ্যে বলল। হ্যাঁ, আগে ভাগেই ছুটি নিয়ে নেবেন। সাজ্জাদ হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কথা ফুস করে শ্বাস ফেলে স্পর্শের উদ্দেশ্যে বলল, আপনার কথা বলা শেষ, এখন চলুন, অফিসে আপনার জন্য সবাই অপেক্ষা করছে। স্পর্শ এক চোখ কপালে তুলে কথার দিকে তাকালো। কথার বাবা কথাকে ধমকের সুরে বলল, কথা, এটা কি ধরনের ব্যাপার? তুমি ছেলেটাকে চলে যেতে বলছো কেন? কথা বাবাকে বলল, না বাবা, আসলে ওনার জন্য। স্পর্শ কথাকে থামিয়ে দিয়ে বলল, সেটা আমি বুঝবো, তোমাকে এত চিন্তা করতে হবে না। ডালের বড়া খেলাম, সমুচা খেলাম, আলুর চপটা তো এখনো খাইনি। আর তাছাড়া চা দিয়ে মুড়িটা না খেয়ে তো আমি যাব না। স্পর্শের কথা শুনে সবাই হাসলো। সাজ্জাদ কথাকে বলল, কথা, তুই এখানে বস। কথা স্পর্শের দিকে তাকিয়েই বলল, না, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। স্পর্শ কথা যাওয়ার দিকে তাকিয়ে আছে। কথা দোতলায় তার রুমে চলে গেল। কথা তার ঘরে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। কথা বুঝতে পারছে না তার বস হঠাৎ করে তার বাড়িতে কেন এলো, আর এসেই সবার সাথে কি সুন্দর ভাব জমিয়ে নিয়েছে। তাছাড়া 15 দিন পর ট্যুরে যাওয়ার কথা তো অফিসের কেউ তাকে কিছুই বলেনি, আর 15 দিন তো আরও অনেক দেরি। এত আগে থেকে প্ল্যান। কথা আর কিছু ভাবতে চাইল না। সে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। কিছুক্ষণ পর কথা নিচে নেমে এলো। স্পর্শ আর চোখে কথার দিকে তাকিয়ে আছে। এত এক স্নিগ্ধময় কেশবতী কন্যা। কাজে যাওয়ার আগে কথা তার কোমর পর্যন্ত লম্বা চুল টাইট করে বেঁধে কাজে বের হয়। মাঝে মাঝে তাকে অনেক বিপদগামী পথও পেরোতে হয়, আর সেই সময় তার লম্বা চুল যেন তার বাধা না হয় সেই জন্য তার সবসময় চুল বেঁধে রাখে। স্পর্শ আজ বাড়িতে আসায় কথার এই লম্বা চুলের সৌন্দর্য নিজের চোখে দেখতে পেল। স্পর্শ মাথা নুয়ে মুচকি হাসলো। স্পর্শ সবার থেকে বিদায় নিয়ে বলল, আমি যাই আজ। কথার দাদু জমির মাহমুদ স্পর্শের উদ্দেশ্যে বলল, আবার আসবে কিন্তু। স্পর্শ হেসে বলল, হ্যাঁ, আসবো। স্পর্শের কথা শুনে কথা ভ্রু কুচকালো। সাজ্জাদ কথার উদ্দেশ্যে বলল, কথা, তোর বসকে এগিয়ে দিয়ে আয়। স্পর্শ আর কথা দুজনেই বাড়ির বাইরে চলে গেল। স্পর্শ তার গাড়ির সামনে গিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে কথার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই রিজাইন লেটার দিয়ে এসেছো? কথা বলল, সেটাই তো কথা ছিল। স্পর্শ বলল, কথাটা ফিরিয়ে নিলে কেমন হয়? কথা বলল, কেন ফিরিয়ে নিব? স্পর্শ কথার দিকে তাকিয়েই বলল, আমি বলছি তাই। কথা অন্যদিকে মুখ করে বলল, আপনি একবার বলবেন চলে যেতে, তো আবার বলবেন ফিরে আসতে। আপনার কথাই সব হবে নাকি? স্পর্শ বলল, হলে মন্দ কি বলো? কথা স্পর্শের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি আপনার কথা মতো চলতে বাধ্য নই। স্পর্শ শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমার জন্য না হোক বাবার জন্য অন্তত রিজাইন লেটারটা ফিরিয়ে নাও। বাবা তোমাকে খুব পছন্দ করে। যদি জানে তুমি চলে গেছো, তাও আবার আমার জন্য, তাহলে বাবা আমার উপর রাগ করবে। কথা বিড়বিড় করে বলতে লাগলো, আপনার বাবা যদি সত্যি আপনার উপর রাগ করতো তাহলে আজ আপনার এইরকম অবস্থা হতো না। কথা আস্তে কথাগুলো বলায় স্পর্শ তার কথা কিছু বুঝতে না পেরে বলল, কিছু বলছো? কথা স্পর্শের দিকে তাকিয়ে বলল, বলছি আপনি যেভাবে বলছেন সেটাকে অনুরোধ করা বলে। স্পর্শ ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, মনে করো আমি তোমাকে অনুরোধই করছি। কথা ভুরু কুচকিয়ে বলল, কিন্তু আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে না আপনি অনুরোধ করছেন। স্পর্শ এক চোখ কপালে তুলে বলল, তো কিভাবে বললে তোমার ভালো লাগবে? কথা বলল, মানে একটু হেসেও তো কথা বলা যায়, তাই না? স্পর্শ এক চোখ কপালে তুলে বলল, হেসে বলতে হবে? কথা বলল, কেন, আপনি কি হাসতে পারেন না? স্পর্শ এক গাল হেসে বলল, কিভাবে হাসবো? কিভাবে? কথা স্পর্শের হাসি দেখে হেসে ফেলল। দুই ঠোঁট প্রসার করে হাসতে হয়। কথা হেসে দেখিয়ে বলল, এভাবে। স্পর্শ আবারও ইচ্ছে করে এক গাল হেসে বলল, এভাবে?
স্পর্শের জোকারের মতো হাসি দেখে কথার খুব হাসছে। স্পর্শ কথার হাসির দিকে তাকিয়ে আছে। গোলাপি ঠোঁটে মুক্ত ঝরা হাসি, কাজল কালোর ডাগর ডাগর চোখেও যেন সেই হাসি ছড়িয়ে পড়েছে বাতাসে। ছোঁয়া চুলগুলো উঠছিল। অসম্ভব সুন্দর লাগছে এই রমণীকে। কি মায়া এই মুখ। স্পর্শ কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা হাসতে হাসতে স্পর্শের দিকে তাকাতে স্পর্শ মুচকি হেসে তার দৃষ্টি সরিয়ে নিল। আরনাব শাহরিয়ার ঘুম থেকে উঠে দেখে ওনার স্ত্রী সুরভি বিছানায় নেই। ঘড়ি থেকে তাকিয়ে দেখে মাত্র 7টা বাজে। আরনাব শাহরিয়ার বিছানা থেকে উঠে নিচে নেমে এলো। রমেশকে ওনার স্ত্রীর কথা জিজ্ঞেস করতে রমেশ বলল সুরভি রান্নাঘরে রান্না করছে। আরনাব শাহরিয়ার রান্নাঘরে সুরভির কাছে গিয়ে বলল, সুরভি তুমি হঠাৎ করে রান্নাঘরে? সুরভি হাসি মুখে বলল, আপনার কি মনে নেই আজ স্পর্শের জন্মদিন? আরনাব বলল, হ্যাঁ আমার মনে আছে, কিন্তু তুমি রান্নাঘরে কেন? আমি না তোমাকে বারণ করেছি রান্নাঘরে ঢুকতে? সুরভি বলল, আমি প্রতি বছর এই দিনটাতে ওর কথা মনে করে খুব কান্না করতাম, কিন্তু ওর এই জন্মদিনে আমি খুব খুশি, কারণ ও আমার কাছে আছে। তাই আমি নিজের হাতে আমার ছেলের জন্য রান্না করছি। সুরভি তার নিজের হাতের রান্না করা খাবার দিয়ে খুব যত্ন সহকারে টেবিল সাজালো। আরনাব শাহরিয়ার সুরভিকে বলল, আচ্ছা এবার তো কাজ শেষ, এবার একটু শান্ত হয়ে বসো। আরনাব সুরভিকে সোফায় বসিয়ে নিজেও সোফায় বসলো। কিছুক্ষণ পরেই স্পর্শ একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। স্পর্শকে দেখে বাবা মা দুজনেই সোফা থেকে উঠে দাঁড়ালো। সুরভি যখন আরনাব শাহরিয়ার পাশে থাকে তখন স্পর্শ আরনাবের সাথেও ভালো করে কথা বলতে চায় না। স্পর্শ কারোর সাথে কথা না বলে চলে যেতে চাইলে আরনাব স্পর্শকে বলল, স্পর্শ নাস্তা করবি না? স্পর্শ না থেমে চলতি পথেই বলল, না বাবা, অফিসের ক্যান্টিনে করে নেব। সুরভি দৌড়ে ছেলের পিছু পিছু সদর দরজা পর্যন্ত যেতে আরনাব শাহরিয়ার তার হাত ধরে আটকালো। সুরভির চোখে পানি। স্পর্শ গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুরভির চোখে পানি নিয়ে বলল, মনে মনে ভেবে রেখেছিলাম আজ পুরো শক্তি দিয়ে আমার ছেলের সাথে আমি কথা বলবো, কিন্তু আমার অপরাধবোধ আমাকে বারবার থামিয়ে দেয়। আজও আমার ছেলেটাকে আমি বলতে পারলাম না, বাবা আমি তোর জন্য নিজের হাতে রান্না করেছি, একটু খাবার মুখে দিয়ে যা, কিন্তু বলতেই পারলাম না। আরনাব বলল, সুরভি তুমি কষ্ট পেও না। সুরভি কাঁদতে কাঁদতে বলল, আমি ওর জন্য এত রান্না করলাম, আমার ছেলেটা কি খাবে না? আরনাব সুরভিকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না সুরভি, আমি লাঞ্চে ওকে অফিস থেকে নিয়ে আসবো। সুরভি চিন্তিত মুখে বলল, ও আসবে তো? আরনাব নিজেও চিন্তিত মুখে বলল, হ্যাঁ আসবে। সুরভির ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমার ছেলেটাকে আজ কতটা সুন্দর লাগছিল আপনি দেখেছেন? ঠিক যেন আমার প্রথম দিনের সেই ছোট্ট মুখটা। আরনাবও ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ও তো এমনিতেই খুব সুন্দর সুরভি, ঠিক তোমার মতো হয়েছে তোমার ছেলে, আর তোমার মতো খুব সুন্দর গানও গায়, ওর গানের গলা খুব সুন্দর। সুরভি হেসে বলল, ও কি আমাকে কোনোদিন গান শোনাবে? আরনাব বলল, ও গান গাইতে চায় না সুরভি, যখন ওর খুব কষ্ট হয় তখন ও গান গায়। সুরভি মুখটা মলিন করে বলল, মনে হয় আমার ওপর রাগ করেই গান গায় না। আরনাব সুরভির দিকে তাকিয়ে বলল, তুমিও তো আগের মতো গান গাও না সুরভি। সুরভি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, যেদিন থেকে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি সেদিন থেকে আমি গানের সুরও হারিয়ে ফেলেছি। আরনাব শাহরিয়ার মাথা নিচু করে বলল, সেই জন্য আমি দায়ী সুরভি। সুরভি কাঁদতে কাঁদতে বলল, সবকিছুর জন্য আমি দায়ী, আর কেউ নয়, শুধুই আমি। সুরভি সোফায় বসে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। স্পর্শ সবাইকে নিয়ে মিটিং রুমে বসে আছে। হঠাৎ করে স্পর্শের ফোন বেজে উঠল। স্পর্শ ফোন হাতে নিয়ে দেখে তার বাবার ফোন। স্পর্শ ফোন রিসিভ করতে ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে সুরভি বলল, স্পর্শ কখন আসবি বাবা? আজ তোর জন্মদিন, আমি নিজের হাতে তোর জন্য রান্না করেছি, তুই এসে খাবি না বাবা? স্পর্শ দাঁতে দাঁত চেপে তার হাতের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল। সবাই তার এই কাণ্ডে অবাক হয়ে গেল। সবাই সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো।
কথা খুব অবাক হয়ে গেছে স্পর্শের এই রকম কাণ্ডে। স্পর্শ দাঁড়িয়ে টেবিলে দুহাত শক্ত করে চেপে ধরে বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। শাওন আর রিমি সবাইকে ইশারা দিল চলে যেতে। সবাই মিটিং রুম থেকে বেরিয়ে গেল। রিমি স্পর্শের কাছে এসে বলল, স্পর্শ কি হয়েছে? কার ফোন ছিল যে হঠাৎ করে এভাবে রেগে গেলি? স্পর্শ তাচ্ছিলের হাসি হেসে বলল, মিসেস সুরভি আমার জন্য রান্না করেছে। আজ নাকি আমার জন্মদিন। এতদিন আমার জন্মদিনের কথা ওনার মনে ছিল না, কিন্তু আজ হঠাৎ করেই আমার জন্মদিনের কথা তার মনে পড়ে গেল। রিমি আর শাওন আর কিচ্ছু বলল না। কথা সবার সাথে মিটিং রুম থেকে বাইরে বেরিয়ে নিজের ডেস্কে বসলো। কথা মনে মনে ভাবছে, এই লোকটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এভাবে হঠাৎ করে রেগে যায় কেন? আচ্ছা, ওনার কি সমস্যা থাকতে পারে? কিছুক্ষণ পর রিমি আর শাওনও স্পর্শের রুম থেকে বেরিয়ে এলো। কথার ইচ্ছে ছিল রিমি আর শাওনকে জিজ্ঞেস করবে স্পর্শের কি সমস্যা, কারণ শাওন স্পর্শের ছোটবেলার বন্ধু আর রিমি স্পর্শের রিলেটিভ। তারা একসাথেই বিদেশে পড়াশোনা করেছে। শাওন আর রিমি নিশ্চয়ই জানবে স্পর্শের সমস্যার কথা, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে কথা তাদের জিজ্ঞেস করলো না। আজ সারাটা দিন স্পর্শ একা থাকলো, তাকে কেউ কোনো বিরক্ত করলো না। রাতে শাওন স্পর্শের রুমে গিয়ে স্পর্শকে বলল, স্পর্শ, আজ তোর জন্মদিন, তোর বাড়ি যাওয়া উচিত। দুপুরেও আঙ্কেল এসেছিল তোকে নিতে, কিন্তু তুই যাসনি। কিন্তু এবার তোর যাওয়া উচিত, আঙ্কেল তোর জন্য অপেক্ষা করছেন। স্পর্শ এক্সিকিউটিভ চেয়ারে বসে শাওনের দিকে ফিরে বলল, আমি আজ বাড়িতে যাব না শাওন, আমি আজ রাত অফিসেই থাকবো। অফিসে স্পর্শের রুমের সাথেই একটা রেস্টরুম ছিল। স্পর্শ ওই রুমে চলে গেল। শাওনও তার পিছু পিছু গেল। স্পর্শ আলমারি থেকে একটা বিয়ারের বোতল খুলে সোফায় বসে পড়ল। শাওন দাঁড়িয়েই থেকে বলল, স্পর্শ, তুই বাড়িতে যা ভাই। স্পর্শ গ্লাসে বিয়ার ঢালতে ঢালতে বলল, যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে যাস। স্পর্শকে বোঝানোর মতো ক্ষমতা শাওনের নেই। সে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর হুড়মুড়িয়ে অফিসের ভিতরে 10-12 জন সন্ত্রাস টাইপের লোক লাঠি হাতে নিয়ে ঢুকে পড়ল। সবাই তাদের দেখে হকচকিয়ে গেল। অফিসে ঢুকেই তাদের মধ্যে একজন বলল, এই চ্যানেলের বস নাকি আমাদের নেতার ভিডিও তার চ্যানেলে ভাইরাল করেছে, তাই আজ তাকে ভাইরাল করতে এসেছি। এই চ্যানেলের অফিসের বস কোথায়?